সেটা ব্যানার্জি, কার যেন হাতের ছাপ পাওয়া গেছে আরো? বলছি স্যার, একটু তাড়াতাড়ি দেখুন না। বলছি আর একজন স্যার, মেঘা মুখার্জির হাতের ছাপ। মানে চঞ্চলবাবুর বড় মেয়ের হাতের ছাপ। আলমারির গায়ে টাটকা হাতের ছাপ বলতে শুধুই কাকিমণি আর মেঘার হাতের ছাপই পাওয়া গেছে। তাহলে গয়নাগুলো কে চুরি করলো? তবে কি আমার সন্দেহটাই ঠিক? তবে কি বলছিলাম কি অফিসার, যে ওই ঘরটা আমার ভাই চঞ্চলদের, ফলে ওদের ঘরের আলমারিতে ওদের যে কোনো সদস্যের হাতের ছাপ থাকাটাই কি স্বাভাবিক নয়? এর জন্য তো ওদের ওপর চুরির দায় অন্তত অর্পণ করা যায় না। আমার যেটা মনে হয়, কাকিমণির আঁচলের খুঁট থেকে কেউ কোনোভাবে চাবিটা বার করে নিয়েছে, তারপর ঘরে গিয়ে আলমারি খুলে চুরিটা করেছে। আর বাবা যেটা বললো একদম ঠিক বলেছে আমার মনে হয়, অন্তত যে চুরি করেছে সে দস্তানা বা গ্লাভস টাইপের কিছু একটা হাতে পড়েছিল। তার মানে যে চুরিটা করেছে সে আগে থেকে প্ল্যান করেই করেছে? অপু চুপ কর না, কি হচ্ছে নাকি? চুপ করে থাক একদম। দাঁড়া না দিদি ভাই, আমাকে একটু কথা বলতে দে। আচ্ছা অফিসার, বলছি যে আপনার কি মনে হয় যে চুরিটা করেছে সে তার মানে অনেক দিন আগে থেকে প্ল্যান করে সেটা করেছে? আর প্ল্যান করে থাকলে সে নিশ্চয়ই ওই গ্লাভস বা দস্তানা সেটা সঙ্গে করে নিয়ে বিয়ে বাড়ি খেতে এসেছিল। আরে বাবা, তা কেন করবে? কেউ গ্লাভস টাভস পরে চুরি করতে আসেনি, বুঝেছো? যাদের হাতের ছাপ পাওয়া গেছে আলমারিতে, মানে মনীষা আর মেঘা, তারাই হচ্ছে গয়না চোর। তুমি দয়া করে নিজের মতামত দিতে এসো না মাসিমণি। তুমি কোনো উকিল বা আদালত নও। ওনাদের সুষ্ঠুভাবে ওনাদের কাজটা করতে দাও। তুমি প্লিজ একটু চুপ করে থাকো, প্লিজ। আচ্ছা আচ্ছা, তোর বউ মাঝখানে বললে দোষের কিছু না, না? আর আমরা বললেই যত দোষ। আমার কথার তো কোনো দামই নেই এ বাড়িতে। তোমার সব কথাতে দাম দিতে গেলে তো মুশকিল মাসিমণি। তুমি তো যখন খুশি যা খুশি বলতে থাকো। এই তো কিছুক্ষণ আগেই তুমি বললে যে বাড়ি সার্চ করলেই নাকি গয়নাগুলো পাওয়া যাবে। কোথায় পাওয়া গেল কি গয়নাগুলো? আরে বাবা, কি করে পাওয়া যাবে? তোরা তো আমাকে সমানে চুপ করিয়ে করিয়ে দেরি করিয়ে দিলি। ওদিকে গয়না চোর তো বাড়ির বাইরে গয়না পাচার করে এতক্ষণ হয়তো গলিয়েই দিয়েছে। হ্যাঁ, ভালো কথা। এই গয়না গলানোর কথায় মনে পড়লো, আমরা কিন্তু আশপাশের সমস্ত গয়নার দোকানকে জানিয়ে দিয়েছি এবং লোকও পাঠিয়ে দিয়েছি যে গত 24 ঘন্টায় কোনো ব্যক্তি যদি তাদের কাছে গয়না গলাতে বা বিক্রি করতে আসে তাহলে কিন্তু আমাদের যেন তক্ষুনি জানানো হয়। থ্যাংক ইউ সো মাচ অফিসার। না না, মেনশন নট। আপনাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি দেখার দায়িত্ব তো আমাদের। বাই দ্য ওয়ে, নতুন যে হাতের ছাপগুলো পাওয়া গেছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলতে চাইব। কি আশ্চর্য! আর কতবার আপনাদের প্রশ্নের উত্তর দিতে হবে অফিসার? আমার স্ত্রী তো লজ্জায় ভয় অপমানে কুঁকড়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ স্যার, আমি কথা বলেছিলাম ওনাদের সাথে। ওনারা বললেন যেহেতু কালকে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তাই জামা কাপড় বের করার জন্য আলমারিটা কয়েকবার খুলতে হয়েছিল। ঠিক আছে, দেখছি আমরা। আচ্ছা অনয় বাবু, আমরা তাহলে আসছি আজকে। পাবে না, পাবে না, ওই গয়নাগুলো আর পাবে না। আমি বলে দিচ্ছি, শুনে রাখুন, ওই গয়নাগুলো আর বাপের জন্মে পাওয়া যাবে না। আপনি এত নেগেটিভ কথা কেন বলেন বলুন তো আন্টিটু? আন্টিওয়ান মন্দির থেকে আসতে না আসতে কানে এমন ভাঙচি দিলেন যে উনি রেগে মেগে ঘরের দরজা বন্ধ করে বসে রয়েছেন, কিছু মুখে পর্যন্ত তোলেননি সকাল থেকে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি দিদির বোন হয়ে দিদির কথা ভাববো না, আর তুমি দিদির অপছন্দের নতুন বউ হয়ে দিদির কথা বেশি ভাববে? মাসিমণি, অপু তো ঠিক কথাই বলছে। সন্দীপ, তোর বউ না একেবারে তোর কাকিমণির মতন হয়েছে।
মুখে একেবারে মারিতং জগৎ, কিন্তু আসলে একেবারে নিষ্কম্মা। ওই তো তোর কাকিমুনিকে দেখলি না, কটা গয়না সামনে রাখতে পারলো না। যে মা হয়ে নিজের মেয়ের বিয়ের গয়না সামনে রাখতে পারে না, সে আবার মা হয়েছে। হাহ, যত সব। আরে না, ও যথেষ্ট যত্ন করেই গয়নাগুলো সামনে রেখেছিল। হ্যাঁ, তার নমুনা তো দেখতে পেলাম। দিদির রাগ হওয়াটা খুব স্বাভাবিক। এ কি, অপু আর বর্ষা কোথায় গেল? গিয়ে দেখি তো একবার। তুমি বরং একটা কাজ করো, আগামী 3 দিনের মধ্যে 3 দুগুণে 6 লাখ টাকা আমাকে এনে দাও। তারপর আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সমস্ত ছবি ভিডিও সব কিছু ডিলিট করে দেবো, প্রমিস। কি করব, কি করব এখন আমি? আমি কোন দিকে যাব? আমি রাহুলকে যদি আমি টাকাটা না দিতে পারি, আমাকে বদনাম করে দেবে। পুলিশ পুলিশ যদি একবার তদন্ত করে জানতে পেরে যায় যে গয়নাগুলো আমি চুরি করেছি, তাহলে তাহলে বাড়ির লোক তো আমাকে শেষ করে ফেলবে। একদিকে বাড়ির লোক, আরেকদিকে রাহুল। আমি কি করব, কি করব, কি করব? আচ্ছা, পুলিশের কাছে তো এখন আমার হাতের ছাপ আছে। তাহলে তো এবার আমি ধরা পড়ে যাব। আমি রাহুলকে আমার টাকাগুলো দেওয়া হবে না। রাহুলকে আমি কি করে এতগুলো টাকা দেবো? আমার কাছে তো নেই এত টাকা। রাহুলকে যদি আমি টাকাটা না দিতে পারি, ও আমাকে ছাড়বে না। বাড়ির লোক যখন জানতে পেরে যাবে যে আমি গয়নাগুলো চুরি করেছি, আমাকে সবাই চোর বলবে। এইভাবে আমি কি? আচ্ছা, পুলিশ কি সত্যি সত্যি আমাকে ধরে নিয়ে চলে যাবে? আমি নিজেকে শেষ করে দেব আমি নিজেকে। এসো। শোনো বর্ষা, তোমার কিন্তু এখন অনেক কাজ রয়েছে। মেঘা কি কি করছে সারাদিনে সেটা তোমায় খেয়াল রাখতে হবে। স্পেশালি ও কার কার সাথে ফোনে কন্ট্যাক্ট করছে সেটা তোমাকে জানতে হবে। আর এই কাজটা তুমি ছাড়া কেউ পারবে না, কারণ দিনের বেশিরভাগ সময় তুমি ওর সাথে কাটাও। কিন্তু কোনো লাভ নেই ছোট বৌদি। দিদিভাই আমার সামনে ফোনে কথা বলে না। ও যখনই ফোন আসে নয়তো বাইরে গিয়ে কথা বলে, নাহলে ছাদে চলে যায়, আর খুব ফিসফিস করে কথা বলে। আমি সবটা বুঝতে পারছি বর্ষা, কিন্তু আমার পুলিশের কথাটা না খুব একটা ভালো লাগলো না। মেঘাকে দোষী সাব্যস্ত করার আগেই ওর মুখ থেকে সব সত্যিটা আমাকে জানতেই হবে। কোন সত্যি জানতে চাস তুই? হ্যাঁ বল, কোন সত্যি জানতে চাস? আমি ঠিক জানতাম তুই এরকমই কিছু একটা কাণ্ড করবি, আর তাই জন্যই তুই ওখান থেকে বেরিয়ে এলি। হ্যাঁ অপু, তোকে আমার একটাই রিকোয়েস্ট, আর তুই নতুন করে কোনো ঘট পাকাস না। দিদি ভাই, আমি কোনো ঘট পাকাচ্ছি না রে। কেন জানি না আমার বারবার মনে হচ্ছে কাল কাকিমণির ঘর থেকে গয়না চুরি হয়ে যাওয়া আর আজ সকালবেলা মেঘার ঘর থেকে উধাও হয়ে যাওয়ার মধ্যে কোনো না কোনো একটা যোগসূত্র রয়েছে। চুপ, একদম চুপ, একদম বেশি বাড়াবাড়ি করবি না তুই। এলে যোগসূত্র খুঁজতে। হ্যাঁ রে, তুই পুলিশ না গোয়েন্দা? পুলিশ না হলেও দিদি ভাই,
মেঘাকে দেখেই তো বোঝা যাচ্ছে ওর কিছু একটা হয়েছে। ওর চোখ মুখ কেমন যেন থমথমে হয়ে রয়েছে। আমাকে জানতেই হবে রাহুলটাকে। রাহুল? সেটা আবার কে? মেঘা নাকি বেশিরভাগ সময় ফোনে রাহুলের সাথে কথা বলে, তাই আমাকে জানতে হবে রাহুলকে। তুই জেনে কি করবি? কিছু কি করতে পারবি তুই বলতো? বারে, মেঘা যদি কোনো বিপদে পড়ে থাকে তাহলে তাকে উদ্ধার করবো না বলতো? আমার তো খুব চিন্তা হচ্ছে। না না, আমাকে আমাকে জানতেই হবে। সময় সুযোগ বুঝে মেঘার সাথে আমাকে কথা বলতেই হবে। বৌদি এখন যাবে? এখন তো দিদিভাই ঘরে একা আছে, এখন যাবে? চলো। না না বর্ষা, এখন যাওয়া যাবে না। আমাদের না ওর সামনে খুব ক্যাজুয়াল বিহেভ করতে হবে। ওকে বুঝতে দিলে চলবে না যে আমরা ওর ব্যাপারে খুব কনসার্ন হয়ে গেছি। কিন্তু ওর প্রতি আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে। নজর রাখতেই হবে। ও সারাদিন কি করছে না করছে সব জানতে হবে। আচ্ছা বর্ষা, মেঘা এই মুহূর্তে কি করছে বলো তো? ও আবার কি করবে? ও হয়তো ওর ঘরেই আছে, হয়তো খাচ্ছে। এই তো খুশিকে দেখলাম যে ওর জন্য খাবার নিয়ে যাচ্ছে। আসলে মেয়েটা সারাদিন কিছু খাইও নি। আমার মেঘারানী জানে যে রাহুলের কাছে তার অনেক মিষ্টি মিষ্টি ছবি আছে, আর তাই মেঘারানী যদি ভুল করেও এসব কিছু করে তাহলে তার সমস্ত ছবি রাহুল চাইলেই চারিদিকে ছড়িয়ে দিতে পারবে। ছবিগুলো চারিদিকে ছড়িয়ে দিলে আমি শেষ হয়ে যাব। আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। না না, আমাকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে আমাকে। কিন্তু আমি কিছুতেই রাহুলকে ছেড়ে কথা বলবো না। চলে যাওয়ার আগে আমি সবাইকে জানিয়ে দিয়ে যাব আমার মৃত্যুর জন্য ওই রাহুলই দায়ী। আমি আমি চিঠি লিখে যাব। কিন্তু কিন্তু কাকে লিখবো আমি? কাকে লিখবো? কি বুঝবে আমাকে? আমি মরে যাওয়ার পরেও যদি সবাই আমাকে ভুল বোঝে, কাকে লিখবো আমি চিঠি? প্লিজ মেঘা, তুমি তোমার মনের সব কথাটা আমাদের সাথে শেয়ার করে নাও। প্লিজ মেঘা, বলো না কি হয়েছে, প্লিজ বলো। ছোট বৌদি ভাই, আমি ছোট বৌদি ভাইকে সব লিখে যাব। ছোট বৌদি ভাইকে, প্রিয় ছোট বৌদি ভাই, আমি তখন তোমাকে যে কথাগুলো বলতে পারিনি সেগুলো এখন বলছি। আমি যে ভালোবেসে ঠকে গেছি। আমি একজন মানুষরূপী শয়তানকে ভালোবেসে ফেলেছিলাম। ঠিক ঠিক যেমন ভাবে আর 5টা মেয়ে ভালোবাসে, নিজের সর্বস্ব সমর্পণ করে ভালোবাসে, আমিও ঠিক সেইভাবে রাহুলকে ভালোবেসেছি। কিন্তু রাহুল আমাকে ঠকিয়েছে। আমার ভালোবাসার মুহূর্তগুলো খেয়েও ক্যামেরা বন্দি করে রেখেছে, আর এখন সেই ছবিগুলোকে কদর্যভাবে বিকৃত করে আমাকে ভয় দেখাচ্ছে, ব্ল্যাকমেল করছে। আমি তোমাকে আরো একদিন সময় দিলাম, তুমি 4 দিনের মধ্যে আমাকে 2 লাখ টাকা এনে দাও। আমি রাহুলকে অনেক গয়না দিয়ে দিয়েছি। বাড়ির গয়নাগুলো চুরি করে ওকে দিয়ে এসেছি। বলছি, এখানে কত টাকার গয়না আছে রে? এগুলো সব আমার বিয়ের গয়না। তাও তাও রাহুল আমার কাছ থেকে আরো টাকা চাইছে। না দিলে ও আমাকে বদনাম করে দেবে বলেছে। আমি আর বাঁচতে চাই না গো, তাই আমি চলে যাচ্ছি। আমি নিজেকে শেষ করে ফেলেছি, তোমরা আমাকে ক্ষমা করো। ইতি, মেঘা।
বড় বৌমা কোথায় গেলে? হ্যাঁ বাবা আসছি। হ্যাঁ বাবা। হ্যাঁ বড় বৌমা, বলছিলাম যে একটু কড়া করে এক কাপ চা দাও দেখি। আসলে কি হয়েছে জানো, ওই সকাল থেকে যা যাচ্ছে আমার ওপর দিয়ে, এই মেঘার বাড়ি না ফেরা, তারপর গয়না চুরি, তারপর পুলিশ আসা, সব মিলিয়ে মাথাটা এখন জ্যাম হয়ে রয়েছে যে ওই কড়া এক কাপ চা না খেলে মাথাটা ছাড়বে না। একটু চা যদি। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। বড় বৌমা, বলছিলাম যে আচ্ছা আমি কি কারণে শুধু কি চায়ের জন্য এখানে এলাম? না 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 না, আমি তো ছেলেপুলেদের সঙ্গে কথা বলতে এলাম। হ্যাঁ, তো রোজ তো ছেলেপুলেরা এই সময় বসার ঘরেই থাকে, তারা সব গেল কোথায়? আশ্চর্য কথাবার্তা, সামনে রবীন্দ্র জয়ন্তী, কারোর কোনো হেলদোল নেই। এই বাবা, কি বলছো? এইবার রবীন্দ্র জয়ন্তী পালন হবে এই বাড়িতে? এই এলেন আমার নট সম্রাট মেজপুত্র, আর কি গর্বের কথা তিনি জিজ্ঞেস করছেন রবীন্দ্র জয়ন্তী পালিত হবে? কেন হবে না শুনি, কেন হবে না? ওরে, আমাদের বাড়িতে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী, এ পাড়া এ শহরে তার নাম ডাক, তার ট্র্যাডিশন, সেটা কি ভুলে গেলি? হ্যাঁ, আশ্চর্য কথাবার্তা বলছিস কি করে রবীন্দ্র জয়ন্তী পালিত হবে কিনা? তাছাড়া এবার দুজন নতুন বৌমা আমাদের বাড়িতে এসেছে, তার মানে দুজন সদস্য যুক্ত হয়েছে, তারা সবাই মিলে জয়েন করলে রবীন্দ্র জয়ন্তীটা ভরে উঠবে না বড় বৌমা? হ্যাঁ, একদম সত্যি কথা বলেছেন। একেবারে একেবারে ভরে উঠবে। কি যেন বড় বৌমা, আসলে রবীন্দ্র জয়ন্তী বাঙালির জীবনে মৃত সঞ্জীবনী সুধার মতন। বাঙালির সত্তা, বাঙালির আত্মা যখন অবসন্ন ক্লান্ত হয়ে পড়ে, যখন সে থুঁকতে থাকে, তখন রবীন্দ্র জয়ন্তী উজাড় করে সঞ্জীবনী সুধা নিয়ে হাজির হয়। সে আমাদের মৃত চেতনাকে পুনরুদ্ধার করে, পুনরুজ্জীবিত করে আবার চলে যায়। সেই রবীন্দ্র জয়ন্তী কেন হবে না শুনি আমি? মা, জামাইবাবু হঠাৎ করে রবীন্দ্র জয়ন্তী পালন করা নিয়ে এত মেতে উঠলেন, তা দিদির কাছে অনুমতি নিয়েছেন তো? কি বলছো ছোট? রবীন্দ্র জয়ন্তীকে আমি আজ পালন করছি? তোমার দিদি বরাবরই অনুমতি দিয়েছে, আর এবারেও ঘর থেকে বেরোলে অনুমতি নিয়ে নেব। দিদি ঘর থেকে না বেরোনোই ভালো। এখন মেঘাকে দেখে না দিদি একেবারে রাগে উন্মাদ হয়ে যাবে। তো যখন উন্মাদ হবে তখন দেখা যাবে, তাহলে আয়োজন থেমে থাকবে না। এই হতচ্ছাড়া, কি বলছি মন দিয়ে শোন। এবারে রবীন্দ্র জয়ন্তী পালন করার সম্পূর্ণ ভার আমি তোর উপর অর্পণ করলাম। এর গোটা পরিকল্পনা কি হবে না হবে সমস্ত দায়িত্ব তোর। দেখি বেটা, তুমি কেমন নটুয়া হয়েছো, কেমন শিল্পী তুমি, এবার তোমায় প্রমাণ দিতে হবে। হ্যাঁ, কি বলছো বাবা, আমার উপরে সব দায়িত্ব? হ্যাঁ বাবা, আমি তোমার উপরই সব দায়িত্ব দিচ্ছি, বুঝতে পেরেছো? মেঘা দিদি, দরজাটা খোলো, আমি তোমার জন্য খাবার এনেছি। মেঘা দিদি, কিসের একটা আওয়াজ হলো? মেঘা দিদি, দরজাটা খোলো। তুই চলে যা এখান থেকে, চলে যা খুশি। মেঘা দিদি, দরজাটা খোলো। মেঘা দিদি, তোকে যেটা বললাম তো, যা। না আমি যাবো না, তুমি দরজাটা খোলো। মেঘা দিদি, দরজাটা খোলো। তুই চলে যা খুশি, চলে যা। তুই চলে যা এখান থেকে। ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, সেজ বাবু, ছোট বাবু। কি হয়েছে? মেঘা দিদি দরজা খুলছে না, তুমি দেখো। মেঘা, মেঘা, মেঘা দরজা খোল। মেঘা, মেঘা দরজাটা খোল। মেঘা কিছুতেই দরজা খুলছে না। কেন কেন? আমার ভয় লাগছে, ও আমাদের কুকুর মতন কিছু। না না ছোট ভাই, এরকম কিছু হবে না, এরকম বলিস না। আমাদের দরজাটা ভাঙতে হবে এক্ষুনি। দাঁড়ান, আপনি কি ভাঙবেন? আপনি শুনুন, আমি দেখছি। শুনুন। মেঘা, মেঘা দরজাটা মেঘা, খোলো না। মেঘা দরজা খোল। মেঘা, মেঘা দরজাটা খোলো না। মেঘা, মেঘা দরজা খোল, না হলে কিন্তু আমি দরজা ভেঙে দেবো বলে দিলাম। দরজাটা খোল। মেঘা দিদি, দরজাটা খোলো। মেঘা প্লিজ প্লিজ দরজাটা খুলে দাও প্লিজ। মেঘা, আপনারা শুনুন তো, শুনুন, আমি দেখছি। মেঘা, তুমি কি করছিলে? এসব কি করছিলে তুমি? আমি নিজেকে শেষ করে ফেলছি।
ভাই জানলে কি অবস্থাটা হবে বলো তো? ওকে তো সবাই বকাবকি করবে বলো না। খুশি খুশি লক্ষ্মীটি, তুমি কাউকে কিচ্ছুটি বলো না গো। আমি কাউকে কিচ্ছু বলবো না সেজে বৌদি। এই মেয়ে, তুই এদিকে আয়। কেন করছিলি এরকম? কেন করছিলি এরকম? চল না। আমার সব শেষ হয়ে গেছে। মরে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো